নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। বন্ধুরা, আমাদের ভারতীয় শেয়ার বাজার এখন এমন একটা পজিশনে আছে, আমি দেখাবো যে ভারতের শেয়ার বাজার আর আপাতত নিচের দিকে যাওয়ার সম্ভাবনা নেই। ইমিডিয়েট টার্গেট আমাদের হাতে থাকছে 26,000, নেক্সট 28,000 এবং আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে 30,000 টার্গেট থাকছে। এটা একেবারে নিশ্চিত প্রায় বলা যায়। তার কতগুলো কারণ আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। হাওয়ায় ভেসে কোনো কথা বলা নয়, আমি বলে দিলাম আর মার্কেট চলে যাবে নেমে যাবে এরকম কোনো ব্যাপার নয়। আমি কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব, যেখান থেকে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ, সত্যিকারে বাজারের আর কোনো অসুবিধে নেই, সমস্ত বিপদ কেটে গেছে, এখন বাজার উপরের দিকেই যেতে থাকবে এবং এখনই হচ্ছে সবচেয়ে ভালো সময় নিবেশ করার জন্য। যারা লং টার্ম এবং মিডল টার্ম ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এটা একেবারে উপযুক্ত সময়। আপনি এখনই আপনার লং টার্ম এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করা শুরু করুন। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন আর হাইপ অপশনটা অবশ্যই অন করবেন। কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও সংক্রান্ত অথবা শেয়ার বাজারের যে কোনো সমস্যা সংক্রান্ত কমেন্ট আপনারা করুন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান ও বুদ্ধিমতো। আসছি মূল আলোচনায়। বন্ধুরা, আমি আপনাদেরকে চার্ট দেখানোর চেষ্টা করব। চার্টে দেখবো আমরা যে মার্কেটে পজিশন কি আছে। তার আগে একটা কথা বলে দিই, 3রা আগস্ট থেকে ক্যাশ রুলস চালু হয়েছে, যার ফলে বাজারে একটা বিরাট পরিবর্তন এসছে। আমাদের ট্রেডারদের ট্রেডিং করতেও একটু অসুবিধে হচ্ছে। কিরকম সেটা একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আজকে দেখুন মার্কেট শেষ আওয়ারে, আচ্ছা এটা হচ্ছে 15 থেকে 20-র ক্যান্ডেল, এটা হচ্ছে 20 থেকে 25-এর ক্যান্ডেল, তারপরে 25 থেকে 30-এর আর কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না। ক্যাশ রুলস চালু হওয়ার আগে আমরা দেখতাম যে 25 থেকে 30-এর যে লাস্ট শেষ ক্যান্ডেলটা হতো সেই ক্যান্ডেলের যেখানে ক্লোজিং দিত সেটাই আমাদের ওই ডেটের ক্লোজিং ছিল। কিন্তু এখন নতুন ক্যাশ রুলস হওয়ার পরে আমরা এখানে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি ওপরে, অর্থাৎ এই যে দেখুন, এই যে এখানে একটা ছোট্ট জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে এই রেটে ক্লোজিংটা হয়েছে এবং তার ভলিউমটাও এখানে কিন্তু দেখা যাচ্ছে। কত ভলিউমে ট্রেড হয়েছে সেই ভলিউমটাও নিচে দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ক্যান্ডেল নেই। ক্যান্ডেলটা কিন্তু এখানে ওপেনিং হয়ে এখানেই ক্লোজ, এই অর্থাৎ এই রেটে, এই যে 24,614 এই রেটে ক্লোজিং দিয়েছি। এরকম একটা এত বড় গ্যাপ, 200 কিছু কম, প্রায় 200 পয়েন্টের গ্যাপ, এত বড় গ্যাপে ক্লোজিং হলো অথচ আমরা বুঝতে পারলাম না, তা কি করে সম্ভব? এটা ক্যাশ রুলস এর কারণেই সম্ভব হয়েছে। এবং ক্যাশ রুলসটা ঠিক কি, কেন এরকম ঘটনা ঘটছে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমি অলরেডি 2-3 দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমার ক্যাশ রুলস সম্পর্কে আমি বিস্তারিত বলেছি, ক্যাশ রুলস কিভাবে কাজ করছে। সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউবের এই ভিডিওটা একবার দেখতে পারেন। মার্কেট ঠিক এরকম ভাবে কেন রিয়াক্ট করছে, ক্যাশ রুলসটা ঠিক কি, সেই সংক্রান্ত আমার ইউটিউবে জাস্ট এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে আপনারা সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন। এই ভিডিওটা, এখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে ক্যাশ রুলসটা ঠিক কি, এটা কিভাবে কাজ করবে, চাইলে আপনারা সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন। তো যে জায়গায় ছিলাম, ক্যাশ রুলসের ব্যাপারটা গেল। এবারে আসছি, আমি চার্টটাকে 4 ঘন্টার করছি। আগে আমরা টেকনিক্যালটা দেখব, তারপর অন্যান্য বিভিন্ন বিষয়ে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব যে বাজার সত্যিকারে এখন উপরে যাবে। এইটা দেখুন 4 ঘন্টার, এটা আমি সেট করেছি চার্টটা। এখানে দেখুন বন্ধুরা, একবার 24,600 টাচ করে বাজার নিচে গেছিল, আবার একবার 24,600 কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল, এখানেও সেম কেস, 3বার চেষ্টা করেছিল 24,600 কে ক্রস দেওয়ার বা তার কিছু নিচে, আমরা আরো যদি নিচে ধরি 24,500 কে ক্রস দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 24,500 কে ক্রস দিতে পারেনি, একবার 600 কাছাকাছিও গেছিল। আমরা 24,500 কেও যদি পয়েন্ট ধরে নিই তাহলে টপে ছিল 24,600, তাই আমরা এই টপটাকে এখানে নিয়েছি। এই 24,600 টপটাকে কিন্তু নিয়ারেস্ট টপের কথা বলছি, লাইফ টাইম টপ নয়,
এই নিয়ারেস্ট হাই বা টপটাকে গতকাল ক্রস দিয়ে কিন্তু 770-এ ক্লোজিং দিয়েছিল, অর্থাৎ এই পয়েন্টটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিয়ে দিয়েছিল। আজকে একটু নিচে এসেছিল, তারপরেও কিন্তু এই পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে মার্কেট, অর্থাৎ যে পজিশনটা আমাদের ছিল সেটা ব্রেক দেওয়ার চেষ্টা করেছে, ব্রেক দিয়ে দিয়েছে। এটাকে যদি আমরা প্যাটার্ন ড্র করার চেষ্টা করি তাহলে কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা পজিশন হয়েছে, এটা কাপের মতো হয়েছে, আবার এখান থেকে দেখুন এটা একটা হ্যান্ডেলের মতো হয়েছে। তাহলে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এবং সেই প্যাটার্নটাকে ব্রেকআউটও দিয়ে দিয়েছে, সেই প্যাটার্নটাকে এখানে ব্রেকআউটও দিয়ে দিয়েছে। তাই আমরা চার্ট দেখে টেকনিক্যালি এটা কনফার্ম হতে পারলাম যে মার্কেট এখন আপে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এছাড়াও আসছি আরো অনেকগুলো কারণে, যেমন ধরুন ইউএসডি আইএনআর। বন্ধুরা, তার আগে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা শেয়ার বাজার শিখতে চাইছেন তারা যদি শেয়ার বাজার সম্পর্কে শর্ট টার্ম, লং টার্ম, সুইং এই সংক্রান্ত বিষয়ে আপনি টেকনিক্যাল ফান্ডামেন্টাল শিখতে চান কিংবা অপশন ট্রেডিং শিখতে চান তাহলে মেসেজ করুন লার্ন। আমার একটি স্পেশাল অফার চলছে, সেই অফারটি, যে কোর্সটির ভ্যালু 5,999 টাকা, সেই কোর্সটি আপনি পাবেন বিশেষ অফারে মাত্র 1,999 টাকা। সীমিত সময় থাকছে, যদি আপনি শিখতে চান তাহলে মেসেজ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেবো, অথবা কমেন্টে লার্ন লিখুন, তাহলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। এখানে আর একটা কথা বলতে চাই, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে আপনারা সেখানেও জুড়ে থাকতে পারেন। আমি রেগুলার ফ্রি অফ কস্ট, কোনো চার্জ আপনাকে দিতে হবে না, সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং অন্যান্য কোনো শেয়ার বাজারের খবর থাকলে বা কোনো আপডেট থাকলে আমি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আরো একটা ঘোষণা এখানে করে দিই, যারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করতে চান, যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাঞ্জেল ব্রোকিং এ আমাদের লিংকের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, কিংবা যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছেও তারা ইন্ডিয়ার নাম্বার 1 ব্রোকিং হাউস, ফুল সার্ভিস ব্রোকিং হাউস, বিভিন্ন ধরনের ফ্রি সার্ভিস আপনি ব্রোকারের কাছ থেকে পাবেন, সেই ব্রোকিং হাউস অ্যাঞ্জেল ওয়ানে নিজেকে শিফট করুন। এবং আমাদের লিংকের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার জন্য আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস ফ্রি থাকবে। এটাও সীমিত সময়ের অফার, চাইলে আপনারা লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আসছি বিষয়ে, ইউএসডি আইএনআর চার্টটাকে আমি উইকলি করলাম। উইকলি যদি করি তাহলে দেখা যাচ্ছে যে 2024-23 সালে অক্টোবর 23-এর শেষের দিকে যে পজিশনটা ছিল 83 টাকা, এই 83 টাকা, 80 টাকা, 83 টাকা এরকম পজিশনে ছিল। এখানেই মোটামুটি ফ্ল্যাট হয়ে চলছিল 2025 সাল পর্যন্ত। 26 সালেই ধীরে ধীরে উপরে যেতে থাকে এবং সেখান থেকে 85-86 উপরেও কোনো এক সময় চলে যায়, কিন্তু সেইখান থেকে আবার নিচের দিকে আসা শুরু করেছে। বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে দিই যে ব্রিক্স গোষ্ঠী দীর্ঘদিন থেকে চেষ্টা করছে, 24 সালের পর থেকে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে যে ডলারকে পাশ কাটিয়ে ব্রিক্স দেশগুলো যেন একটা আলাদা মুদ্রায় তাদের নিজেদের মধ্যে লেনদেন করতে পারে। এই ব্রিক্স এর মধ্যে চীন আছে, রাশিয়া আছে, ভারত আছে, এছাড়াও অন্যান্য কিছু দেশ আছে। তো সেইটা কিন্তু এখনো প্রক্রিয়া চলছে। যখন আমেরিকা চীনের উপর একবার স্যাংশন লাগাচ্ছিল, ভারতের উপর লাগাচ্ছিল, রাশিয়ার উপর তো এখনো লাগিয়ে রেখেছে, সেই সময় কিন্তু এই চিন্তা ভাবনাটা শুরু হয়েছিল এবং সেই চিন্তা ভাবনাটা এখন কিন্তু কার্যকর হতে শুরু করেছে। আপনারা খেয়াল করবেন, কয়েকদিন আগে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা ট্রেড ডিল হয়েছে, সেখানে রাশিয়া বাংলাদেশকে শর্ত দিয়েছে যে আমরা ডলারে পেমেন্ট নেব না, আর আপনাদের মুদ্রা তো আমাদের পক্ষে নেওয়া সম্ভবই নয়, আপনারা ইন্ডিয়ান রুপিতে আমাদেরকে পেমেন্ট দিন। তার মানে রুপি কিন্তু আমাদের স্ট্রং হচ্ছে। রুপি যে 70-এর নিচে 50-এর নিচে নেমে যাবে এরকম ব্যাপার নয়, যদি 90-এর কাছাকাছিও থাকে তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটা কিন্তু স্ট্রং বলতে হবে। এবারে দেখুন, রাশিয়ার সঙ্গে ভারতের কিন্তু এখন অলরেডি রুপিতে ট্রেডিং চলছে, অর্থাৎ রুপি আর রাশিয়ান মুদ্রা, আমাদের ভারতীয় মুদ্রা আর রাশিয়ান মুদ্রায় ট্রেড চলছে। আমরা তাদেরকে রাশিয়ান মুদ্রায় পেমেন্ট দিচ্ছি এবং তারা আমাদেরকে ভারতীয় মুদ্রায় পেমেন্ট দিচ্ছে, এভাবে চলছে। এতে দেখা যাচ্ছে যে ট্রেড ব্যালেন্সিং কিছুটা অসুবিধে হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যত পরিমাণ ওদের কাছ থেকে কিনছি তার চেয়ে অনেক কম পরিমাণ ওরা আমার কাছ থেকে কিনছে, যার ফলে কি হচ্ছে না, তাদের
অর্থ আমাদের ব্যাংকে এখনো পড়ে আছে, তারা সেটা ইউটিলাইজ করতে পারছে না, কারণ আমাদের কাছ থেকে তারা অত্যন্ত কম কিনছে, আমরা কিন্তু বেশি কিনছি। এই সমস্যাটা তৈরি হচ্ছে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠবে, সেটার রাস্তা কিন্তু অনেকখানি তৈরি হয়ে গেছে। এবং তার প্রথম ধাপ হিসাবে এই বাংলাদেশের সঙ্গে তারা ভারতীয় মুদ্রায় পয়সা নেবে, এই চুক্তি করার একটা বড় প্রমাণ উদাহরণ এই গেল ডলারের পজিশন। এবং আশা করছি যে ইউএসডি আইএনআর এটা 90 এর কাছাকাছি একটা জায়গায় এসে থামবে। এবারে আসছি ক্রুড অয়েল। ক্রুড অয়েলের পজিশন কি দাঁড়াচ্ছে বন্ধুরা, এসে গেছি ক্রুড অয়েলে। এটা আমি দেখাচ্ছি ডব্লিউটিআই ক্রুড। ডব্লিউটিআই ক্রুডটা এখন যে পজিশন আছে 77 টাকা 52 পয়সা এখন লাইভ চলছে। আর ব্রেন্ট ক্রুডটা একটু উপরে আছে, 80-81 মধ্যে ঘোরাফেরা করছে। যখন ইউএস ইরান যুদ্ধ পরিস্থিতি হয়েছিল বা যুদ্ধ শুরু হয়েছিল তখন মোটামুটি 70-এর কাছাকাছি বাজার ছিল। এইটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস চলছিল 70-এর কাছাকাছি। সেইটা কোনো এক সময় 120 পর্যন্ত গিয়েছিল, তারপর নিচে নেমে এসেছিল, আবার একটু উপরে গিয়ে আবার নিচে নামছে, অর্থাৎ সেই একই জায়গায় 70-এর দিকে এগোচ্ছে। এবং এটা খুব দ্রুত 70-এর কাছাকাছি এসে যাবে, 70 থেকে আরো নিচেও নেমে যেতে পারে। বন্ধুরা, আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল আমাদেরকে প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। যদি আমাদের ক্রুড অয়েল না লাগে, আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে আমাদের ক্রুড অয়েল লাগবে না, খুব সামান্য লাগবে, এখন যতটুকু লাগছে তার 5% লাগবে, তাহলে আমাদের যা বাণিজ্য হয়, অর্থাৎ আমরা যা এক্সপোর্ট করি এবং যা ইম্পোর্ট করি, তাতে দেখা যাবে আমরা এক্সপোর্ট অনেক বেশি করি, ইম্পোর্ট সে তুলনায় অনেক কম করি। আমেরিকা, রাশিয়া এবং চীন এই তিনটি দেশের পর ক্রুড অয়েলকে সাইড করে রাখলে আমরা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টে পজিটিভ বিজনেস করি, অর্থাৎ আমাদের এক্সপোর্ট বেশি, ইম্পোর্ট কম, কিন্তু আমরা ফেসে আছি মূলত ক্রুড অয়েল। এত হিউজ পরিমাণে আমাদেরকে ক্রুড অয়েল আমদানি করতে হয়, যার ফলে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে গেলে আমাদের বাণিজ্যের অনেক সমস্যা হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কিন্তু ধীরে ধীরে ক্রুড অয়েল থেকে দূরে সরে আসার চেষ্টা করছে, কারণ বিকল্প এনার্জি এখন চালু হচ্ছে। আপনারা জানেন E20 ইতিমধ্যে চালু হয়ে গেছে, আসছে E85, অর্থাৎ ইথানল 85 আর 15% মাত্র তার সঙ্গে পেট্রোল মিশিয়ে আমরা জ্বালানি তৈরি করতে পেরেছি, যেটা বিশ্বের অন্যান্য দেশে এখন চালু হয়ে গেছে। এছাড়াও সরকার চাইছে যে এখন আমরা ই-ভেহিকলসের দিকে চলে যাব, বিশেষ করে বাইক এবং প্রাইভেট কার, এগুলো ই-ভেহিকলসে রূপান্তরিত হয়ে যাবে অতি শীঘ্রই। পেট্রোল গাড়ি ধীরে 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 সরকার তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ আমরা যদি কোনোভাবে এই ক্রুড অয়েলটাকে মেকআপ করতে পারি না, যদি কনজিউমটা কমাতে পারি, তাহলে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট ঘাটতিটা আছে সেটা কিন্তু আমরা এক ধাক্কায় অনেকখানি উপরে তুলে নিতে পারবো। তো সেই লক্ষ্যের দিকে ভারত এগাচ্ছে, আর তেলের দামও এখন পজিশনে আছে। এটাও একটা বড় সাইন হচ্ছে ভারতের শেয়ার বাজার এখন মোটামুটি ভয়মুক্ত হয়েছে। এই হচ্ছে বিষয়টা। তার মানে ভারতীয় শেয়ার বাজার এখন উপরের দিকে যাবে। টার্গেট আমি বলেছি, ইমিডিয়েট টার্গেট, হয়তো এ মাসেই সেই টার্গেট হিট হয়ে যাবে, সেটা হচ্ছে 26,000। আর নেক্সট বাজেট পর্যন্ত টার্গেট হচ্ছে 28,000। বাজেটের পরে টার্গেট থাকছে 30,000। লিখে রাখুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করবেন। ভালো থাকবেন। নমস্কার।